This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, ফুল অ্যান্ড ফাইনালের এই পর্বে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে স্টুডিও থেকে আমি মঞ্জিরা রয়েছি, আর আপনাদের সঙ্গে নিউজ ডেস্ক থেকে তন্নিষ্ঠাও রয়েছে। আর শুরুতে এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, তৃতীয় শ্রেণীর এক ছাত্র, তাকে খুন করা হলো এবং তারপর থেকে তেহট্ট অগ্নিগর্ভ পরিস্থিতি। আপনাদেরকে জানি রাখি, এই খুনের অভিযোগ যাদের বিরুদ্ধে উঠেছে, অর্থাৎ সেই দম্পতি, তাদেরকেও পিটিয়ে খুন করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। তৃতীয় শ্রেণীর ছাত্রকে খুনের অভিযোগে উত্তপ্ত তেহট্ট। আক্রোশে গণপিটুনিতে মৃত্যু খুনে অভিযুক্ত দম্পতির। স্বর্ণাবর যে বাড়ি, সেই বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই পেছন দিকে বাড়িটি কিন্তু স্বর্ণাবর বাড়ি, আর ঠিক এখান থেকেই তার বাড়ির পেছন দিকটা আমি দেখাবার চেষ্টা করবো পরবর্তীকালে, যে যেখানে তার দেহ পাওয়া গেছে অবস্থায়। তার এই ঘটনাকে কেন্দ্র করে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। পেছনে কিন্তু ফায়ার ব্রিগেড রয়েছে, অর্থাৎ ফায়ার ব্রিগেড এসেছিল আগুন নেভাতে। এখানে যে পাটপত্র সমস্ত কিছু অগ্নিসংযোগ হয়েছে, বিভিন্ন জায়গায় আগুনে পুড়ে গেছে সমস্ত কিছু। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু দুজনের মৃত্যু পর্যন্ত ঘটনা ঘটেছে। এবং আমি দেখাবো সেই চিত্রটাই, যেখানে যাদের অভিযুক্ত, যাদেরকে সন্দেহ করা হচ্ছিল, যে সে কিন্তু অপহরণের চেষ্টা করা হয়েছিল। অপহরণ করে নিয়ে যেতে না পেরে এই বাড়ির ঠিক তার বাড়ির পেছন দিকটা একটি ডোবা রয়েছে, আর সেই ডোবাতেই বলা হচ্ছে যে সেখানেই নাকি তাকে তার মৃতদেহ পাওয়া গেছে। কিভাবে তাকে পাওয়া গেল, এটা নিয়ে প্রশ্ন, যে কেন তাকে এই ঝোপের এই জলের মধ্যে কেন তাকে পাওয়া গেল, তার পেছনে কি কোনো কারণ রয়েছে, সেই সন্দেহ করেই কিন্তু বলা যেতে পারে। আমি একটু দেখাবার চেষ্টা করি জায়গাটা কীভাবে পুলিশ ঘিরে রেখে দিয়েছে এখন জায়গাটা, এবং এখানে পুলিশ পিকেটও করা রয়েছে। আমি একটু যাওয়ার চেষ্টা করব এখান দিয়ে, বাসার তলা দিয়ে। দেখো, এরকম একটা ঝোপ জঙ্গলের মধ্যে প্রায় 8 থেকে 9 বছরের শিশুর কীভাবে দেহটি পাওয়া গেছে, তুমি একটু দেখাবার চেষ্টা করো। যেখানে আলোর ব্যবস্থা করা রয়েছে, পুলিশ পিকেট রয়েছে, সিভিক ভলেন্টিয়াররা রয়েছে, এবং সেই জায়গাটা ঘিরে রাখা রয়েছে এই যে সামান্য একটু জল। আর এই জলের মধ্যেই কীভাবে তাকে হত্যা করে ফেলা হয়েছে, এবং যে কারণে কিন্তু মানুষের ক্ষোভ কিন্তু লক্ষ্য করা যায়, এবং এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। আমি আরেকটু দেখাবার চেষ্টা করি। দেখো, সামান্য একটু জল, একটা বাঁশের ঝোপ, সেখানে খুব যে বেশি জল আছে তা নয়, সামান্য পরিমাণ জল রয়েছে, এবং সেই জলের যেখানে গর্ত করা রয়েছে, মাটি তোলা হয়েছে কোনো সময় সেই গর্তের মধ্যে, আর সেখানে সামান্য জল, সেখানে তার চটিটাও পড়ে রয়েছে। দেখো, চটিটাও তুষার দেখাচ্ছে ছবিটা। এই সামান্য জলের মধ্যে তার মৃতদেহ পাওয়া গেছে। এখনও পর্যন্ত এলাকা রয়েছে থমথমে। নদী থেকে ক্যামেরায় তুষার সাথে মধ্যপূর্ণ, টিভি 9 বাংলা। আমি বললাম যে স্বর্ণবাবু কি ঘুমাচ্ছে, তখন বললো যে না, সে মনে হয় যেন খেলতে বেরিয়েছে, সে বাড়ি আসুক, আজকে আমি মারবো, তার মা বলছে। তারপরে আমি সাইকেল নিয়ে বার হই, যেখানে যেখানে বন্ধু যেখানে থাকার, যেখানে খেলা করে, টোটাল আমি ঘোরার পরে আমি যখন খুঁজে পেলাম না, এবার আমি জানি যে আমার ছেলে 6টার আগে বাড়ি ঢুকে পড়বে। ওটা প্রতিনিয়ত যেখানে খেলতে যাক না কেন, 6টার ভিতরেও বাড়ি ঢুকে পড়ে। যত দিন গড়ায় তত আমার মনের চাপ বেড়ে যায়। তখন আমি কমপ্লেন জানাই। সারা রাত ধরে গ্রামের মানুষজন নদীতে, পিছনে আমাদের আছে কলাবাগান, বাঁশঝাড় সব আছে, সেগুলো সব সারা রাত ধরে তল্লাশি করেছে, কোনো কিছু পাইনি। সকাল আনুমানিক 5:30 কি 6টা হবে, তখন কানে আসলো যে আমার ছেলে মরা অবস্থায় একটা জলের ভিতরে পড়ে আছে। একটা বাচ্চা ছেলে, স্বর্ণাভ বিশ্বাস বলে, 8 বছর বয়স, তার ডেড বডি রিকভার হয়েছে, এবং সেখানের মধ্যে জনতা একটু উত্তেজিত হয়ে সেখানে সাসপেক্টেড যারা আছে তাদেরকে সেখানের মধ্যে মারধর করেছে। সেখানে এই ছেলেটা স্বর্ণাভ বিশ্বাস যে আছে, সে মিসিং ছিল, এবং পুলিশের তরফ থেকেও আমরা এবং লোকাল যারা গ্রামবাসী আছে তারা প্রত্যেকে সেখানের মধ্যে খোঁজাখুঁজি করার পরও গতকাল পাওয়া যায়নি। আজকে সকালই তারপর রিকভারি হয়েছে। আরও 2 জনের মৃত্যু হয়েছে। হ্যাঁ, ওই যে বললাম আপনাকে, যে তখন সেখানের মধ্যে উন্মত্ত জনতা, সেখানের মধ্যে এদের উপরে একটা ক্ষোভ আছড়ে পড়ে, এবং সেখানের মধ্যে তাদের উপরে অ্যাসল্ট করা হয়। পিওটাকে আমরা গার্ড করেছি, প্লেস অফ অকারেন্স, এবং কিছু পাটের গুদামের মধ্যে উন্মত্ত জনতা সেখানে আগুন লাগিয়ে দিয়েছিল। তেহট্টে ওই তৃতীয় শ্রেণীর ছাত্র খুনে এক নয়া মোড় আসছে। এবার প্রশ্ন উঠছে যে তাহলে কি কোনোভাবে তাকে অপহরণ করে পাচার করতে পারা যায়নি, এবং সেই আক্রোশ থেকেই খুন করা হলো ওই 3 বছরের শিশুকে। কথা বলবো, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সুপ্রিয়, আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুপ্রিয়, এই সংক্রান্ত কি জানা যাচ্ছে?
দেখো, ইতিমধ্যেই বেশ কিছু সম্ভাবনা সামনে উঠে আসছে, যদিও পুলিশের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে সমস্ত রকম দিক তারা কিন্তু খতিয়ে দেখছে। তার কারণ ইতিমধ্যেই ওই যে তৃতীয় শ্রেণীর পড়ুয়া যার মৃত্যু হয়েছে বা অস্বাভাবিক মৃত্যুর যে ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে সামনে রেখে একেবারে প্রতিবেশী যে দম্পতি, মণ্ডল দম্পতি, যাদের বিরুদ্ধে অপহরণ করে খুনের অভিযোগ সামনে উঠে এসছে, সেই জায়গা থেকে যদি অপহরণ করা হয়ে থাকে, কেন অপহরণ করা হলো বা খুন করার যে বিষয় ইতিমধ্যেই সামনে আসছে, পুলিশের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ হওয়ার পর সেই প্রাথমিক রিপোর্ট হাতে আসলেই কিন্তু ওই শিশুর বা পড়ুয়ার কিভাবে মৃত্যু হলো সেই বিষয়টি স্পষ্ট হবে। তবে আজ সকালে বা ভোরে যখন তৃতীয় শ্রেণীর ওই পড়ুয়ার দেহ উদ্ধার হয়, তারপরেই গ্রামবাসীদের কিন্তু সন্দেহ তৈরি হয় এই মণ্ডল দম্পতির দিকে, এবং তার পরবর্তীতেই এই মণ্ডল দম্পতির যে বাড়ি দেখতে পাচ্ছ, সেই বাড়িতে নির্বিচারে গ্রামবাসীরা ভাঙচুর চালায়। বাড়িতে যে পাটের গোডাউন ছিল, সেই গোডাউন থেকে পাট বের করে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন এসে সেই আগুনকে নিয়ন্ত্রণে আনে। তার পাশাপাশি আমার ক্যামেরা পার্সন সঞ্জিতকে বলবো একটু এগিয়ে আসার জন্য। এটাই হচ্ছে উৎপল মণ্ডল এবং সোমা মণ্ডল, যে দুজনের গণপিটুনিতে মৃত্যু হয়েছে, তাদের বাড়ি। এবং সেই বাড়িতে ঢোকার পর যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, সামনের বারান্দাতেই যে ফ্রিজ ছিল, সেই ফ্রিজ উল্টে পড়ে রয়েছে। আসবাবপত্র থেকে শুরু করে বাসন, সমস্ত কিছু, সব কিছুই কিন্তু উলটপালট অবস্থায়, অর্থাৎ নির্বিচারে গ্রামবাসীরা এই বাড়িতে ভাঙচুর চালায়, বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর চালায়। এবং তার পরবর্তীতে উৎপল মণ্ডল এবং সোমা মণ্ডল, তার স্ত্রী, তাদের দুজনকে পাশেই যে বারোয়ারি রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়। এবং যে অভিযোগ সামনে উঠে আসছে, সেখানে নিয়ে যাওয়ার পর উত্তেজিত জনতার যে গণপ্রহার, সেই গণপ্রহারে মৃত্যু হয় মণ্ডল দম্পতি। এমনকি এই মণ্ডল দম্পতির পরিবারের আরও এক মহিলা সদস্য, তাকেও মারধর করা হয় এবং সে আশঙ্কাজনক অবস্থায় তেহট্ট মহকুমা হাসপাতালে রয়েছে এবং তার শারীরিক অবস্থার অবনতি হয়, তাকে কলকাতাতে স্থানান্তরিত করা হয়েছে। তবে এই ঘটনার নেপথ্যে ঠিক কী কারণ গতকাল দুপুর থেকে এই তৃতীয় শ্রেণীর পড়ুয়া সে নিখোঁজ ছিল। গতকাল রাতভর তল্লাশি চালানো হয়, পুলিশ তল্লাশি করে, গ্রামের বাসিন্দারা তারাও বিভিন্ন জায়গাতে খোঁজ খবর করেন, কিন্তু কোথাও কিন্তু কোনো রকম তার কোনো নাগাল পাওয়া যায়নি বা তার হদিশ মেলেনি। এবং তার পরবর্তীতে আজ ভোরে এই যে মণ্ডল দম্পতির বাড়ি, ঠিক সেই বাড়ির পাশেই একটি জলাশয় রয়েছে, বাঁশঝাড়ে ঘেরা। সেই জলাশয়ের ভেতর থেকে ওই তৃতীয় শ্রেণীর পড়ুয়ার দেহ উদ্ধার হয় এবং তারপরেই গ্রামবাসীদের ক্ষোভ গিয়ে পড়ে এই মণ্ডল দম্পতির দিকে। বা তারা যেটা বলছেন যে মাস 7-8 আগেও এই ধরনের একটি ঘটনা, অর্থাৎ একটি নাবালককে অপহরণের ঘটনা ঘটেছিল এবং সেই সময় কিন্তু এদের বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছিল। আর সেই ঘটনার কথা মাথায় রেখে কিন্তু এবারেও এই মণ্ডল দম্পতির দিকেই অভিযোগ সামনে উঠে আসে এবং তার পরবর্তীতে তাদের বাড়ি ঘেরাও করে বাড়িতে অগ্নিসংযোগ ঘটানো, ভাঙচুর চালানো, এমনকি এই মণ্ডল দম্পতিকে বারোয়ারিতে নিয়ে গিয়ে সেখানে মারধর করা হয়। এবং সেখানে যে ছবি দেখা যাচ্ছে, কিছু সময় আগেও আমরা দেখলাম যে বাঁশ থেকে শুরু করে লাঠি, বিভিন্ন ভাঙা টুকরো সেগুলো পড়ে রয়েছে। আর এই যে জলাশয়ের ছবি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, বাঁশ বাগানে ঘেরা এই জলাশয়ের ভেতর থেকেই কিন্তু তৃতীয় শ্রেণীর ওই পড়ুয়া, তার দেহ উদ্ধার হয় এবং তার যে পায়ে থাকা চপ্পল, সেই চপ্পল এখনও এই জলাশয়ের মধ্যে রয়েছে। গোটা জায়গাটিকে পুলিশের তরফ থেকে ঘিরে রাখা হয়েছে, কর্ডন করে রাখা হয়েছে, কারণ তদন্তের প্রক্রিয়া কিন্তু এখনও বাকি রয়েছে। এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে, অর্থাৎ কোনোভাবে যাতে তথ্য প্রমাণ নষ্ট না হয়। অর্থাৎ ওই পড়ুয়া কিভাবে এখানে এলো, সে কি কোনোভাবে খেলাধুলো করতে করতে নিজেই চলে এসেছিল? আমাদের নজর থাকবে। ধন্যবাদ। চিলমিলির উপরে কঞ্চি দিয়ে চাপা দেওয়া আছে, এবার বস্তাও এটা পড়ে আছে। তা বস্তাটা সরে দেখলাম কিছু নাই। চিলমিলিটা যখনই সরায় তখনই বাচ্চাটা মাথাটা দেখা, মাথাটা ছিল তকরিবান 8 আঙুল নিচে, জল ছাড়া, ফর্সা মানুষ, পরিষ্কার জল, টোটালটাই ভালোভাবে বোঝা যাচ্ছে। তুলে দেখি মোরা মাথায় কাটা আছে, এই সোজা করে নাক দিয়ে রক্ত বেরিয়েছে, চোখের এক সাইড দিয়ে রক্ত বেরিয়েছে। ওটাই স্বর্ণাভ, এটা বুঝতে পারেন? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে যে মার্ডার করা। ওনার বিরুদ্ধে অভিযোগের কারণ হচ্ছে উনি একবার স্কুলে করা ছেলেকে নিয়ে পলাশি চলে যায়, যত সম্ভব পাচার করা কোনো একটা কারণের জন্য। এবার ওখানে গিয়ে ধরা পড়ে যায়, বাচ্চাগুলো কাঁদছিল। এবার ওখানকার যে অটো টুকটুকির ড্রাইভার আছে, ওরা দেখছে যে বাচ্চাগুলো কাঁদছে, যখন জিজ্ঞাসা করে দেখছে যে ওদের আইডি আছে, তা ওদের আইডি দেখে যে পলাশি করা ছেলে। তখন ওর নামটা কি? ওর ডাক নাম হচ্ছে তেলা, আর ভালো নাম উত্তম মণ্ডল। যখন পাচার করতে পারেনি তখনই ওনাকে মেরে ফেলে দেওয়া হয়। বিহারে ওদের এই বাচ্চা চক্রান্তের একটা যোগাযোগ থাকতে পারে, সেইটাই সন্দেহ করেছিলাম। সেই সন্দেহমূলক ওকে কাল থেকে আমরা টার্গেটেও করেছিলাম, কিন্তু আমরা ওর বাড়িতে যেতে পারিনি।
প্রশাসনকেও আমরা ওই ব্যাপারটা জানাইনি, আমরা বুঝতে পারিনি যে ওই ঘটনাটা ঘটাবে। তারপর যখন পাই ওকে জেরা করা হলো, ধমক টমক দেওয়া হয়, তখন ও স্বীকারোক্তি দেয় যে আমি বাচ্চাটাকে মেরেছি, আমি এবং আমার স্ত্রী দুজনে মিলেই, এবং আমার সঙ্গে আমার বৌমা ছেলে সবাই যুক্ত ছিল, এই কথাটাও স্বীকারোক্তি দেয়। মানে এটা সকল মানুষই ছিল, জনতার বাড়িতে চড়া হয়েছে। তেহট্ট থেকে সন্দেশখালীতে চলুন, কারণ আজকের অন্যতম বড় খবর শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই। নতুন পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযানে কেন্দ্রীয় এজেন্সি। শেখ শাহজাহানের মেয়ের বাড়িতেও গেলেন সিবিআই অফিসাররা। 2024 সালে সন্দেশখালীতে দুর্নীতি তদন্তে গিয়ে আক্রান্ত হয় ইডি। অভিযোগের তীর ছিল তৃণমূলের দুর্দণ্ড প্রতাপ নেতা শেখ শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে। মূলত সেই ঘটনার তদন্তেই সরবেরিয়ায় কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা। দীপঙ্কর দাস আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। দীপঙ্কর, এখনকার কি আপডেট? দেখো, তারা তদন্ত শুরু করেছে, ইতিমধ্যেই তদন্ত করেছে। তার কারণ হচ্ছে হাইকোর্টের নির্দেশে সিবিআই কে তদন্ত করার নির্দেশ দিয়েছে, এবং সেই হিসাবেই কিন্তু সিবিআই তদন্তের জন্য আজকে এসেছে শাহজাহানের বাড়িতে। কারণ 24 সালের এই যে ঘটনা ঘটেছিল, ইডি আধিকারিকরা যখন খাদ্য দুর্নীতির জন্য তদন্তের জন্য আসে, তাদের উপরে আক্রমণ হয়েছিল, এবং সেই আক্রমণে শুধুমাত্র শাহজাহান নয়, তার বাড়ির আশেপাশের অনেক মানুষের ইনভলভমেন্ট ছিল। এবং তারা আগে থেকে প্ল্যান করেছিল কিনা, তারা ইডি যাওয়ার খবর আগে থেকে পেয়েছিল কিনা, এবং এই যে টোটাল মানুষ এক জায়গায় হয়েছিল, তারা অত সকালে এত একত্রিত হয়ে কিভাবে আধিকারিকদের উপরে আক্রমণ করলো, এই সমস্ত বিষয় খতিয়ে দেখবার জন্য তারা যায়, এবং বেশ কয়েকজন বাড়িতে গিয়ে সেখানে তাদের সাথে কথা বলে। এখনো তারা তদন্ত চালাচ্ছে, পরবর্তীতে কি হয় সেটা পরবর্তীতে দেখবার। কিন্তু আজকে সিবিআইয়ের আধিকারিকরা শাহজাহানের আশেপাশে যে সমস্ত বাড়ি রয়েছে সেই সমস্ত বাড়িতে কথা বলবার জন্যই আছে। দীপঙ্কর, ধন্যবাদ।